সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৬৫তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সূর্য নিজের ঘরে ফিরে আসার পর অনেকে মিলে তাকে ঘিরে ধরল। কি বললেন ডাক্তার সাহেব? সূর্য হেসে বলল, খুব রাগ করলেন ওকে ডেকে এনেছি বলে। কিছুই হয়নি, সর্দি জমে গিয়ে রক্ত পড়ছে। অত বড় ডাক্তার এত ছোট অসুখ দেখেন না। সকলে মত প্রকাশ করলো তারাও এই কথাই বলেছিল। হেকিম সাহেবের দাওয়াই খেলে কোনো শক্ত অসুখ হয় না। বুলবুলকে আজই অনেকটা ভালো দেখাচ্ছে না? বুলবুল বিছানায় উঠে বসে ক্লিষ্টভাবে হাসতে চেষ্টা করছে। মুখখানা চুপসে গেছে এই কদিনেই, তবুও বিশীর্ণ চন্দ্রলেখার মতন একটা রূপ আছে সেই মুখে। চুলে চিরুনি পড়েনি ২-৩ দিন। সূর্য বলল, হ্যাঁ, আজ অনেক ভালো দেখাচ্ছে। ডাক্তারবাবু তো কোনো দাওয়াই পর্যন্ত দিতে চাইলেন না, বললেন এমনি সব ঠিক হয়ে যাবে। সেদিন সারাদিন ধরে সূর্য বারবার চোরা চোখে তাকাতে লাগলো বুলবুলের দিকে। আগের মতন আর সোজা তাকাতে পারছে না। জেলে থাকার সময় সে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেখেছিল। সকলেই তার দিকে দারুণ সমীহের সঙ্গে তাকাতো, যেন তার শরীরে লেগেছিল মৃত্যুর প্রগাঢ় গাম্ভীর্য। বুলবুলও অনেকটা সেই রকম। মাত্র ২-৩ মাস, এ কি স্বপ্ন? সারাদিন সে বুলবুলকে হাসি খুশিতে রাখার চেষ্টা করল। ভেতরে ভেতরে তার অসম্ভব দ্বন্দ্ব চলছে। এখন কি করা উচিত? হাসপাতালে নিয়ে গিয়ে একবার শেষ চেষ্টা কি করা উচিত নয়? তাহলে বুলবুলকে জানাতে হবে। হাসপাতালের খাটে বুলবুল একা শুয়ে আছে, এটা সে কিছুতেই কল্পনা করতে পারছে না। জীবন থেমে থাকে না। সেদিনও অন্যান্য ঘরে সন্ধেবেলা বাবুরা এলো। হারমোনিয়াম, ঘুঙুর ও তবলার আওয়াজ শুরু হলো। যারা বুলবুলকে ভালোবাসে খুব, তারাও একসময় নেশাগ্রস্ত গলায় খিলখিল করে হাসে। বুলবুলের ঘরে সেদিন আলো জ্বলল না। সন্ধে থেকে বুলবুলের আবার জ্বর এসেছে। মাঝে মাঝে কাশির দমকে বেঁকে যাচ্ছে পিঠ। সূর্য তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একসময় ঘুমিয়ে পড়ল বুলবুল। সূর্য জেগে রইল ঠায়। একাগ্র হয়ে এসে শুনতে লাগলো বুলবুলের নিঃশ্বাসের শব্দ। এখন থেকে তার ভয় হচ্ছে, হঠাৎ বুঝি নিঃশ্বাস থেমে যাবে। মৃত্যু জিনিসটা কিরকম, তার কোনো নির্বাচন নেই। পৃথিবীতে এত মানুষ রয়েছে, তবু বুলবুলকেই কেন মরতে হবে? বুলবুল জীবনকে এত ভালোবাসে। আনন্দে ফুর্তিতে তার কখনো কোনো ক্লান্তি নেই। সেই বুলবুলকে মৃত্যু এসে কেড়ে নিয়ে যাবে? মৃত্যুর এলাকা কত বড়, তার বাইরে কোথাও বুলবুলকে নিয়ে পালিয়ে যাওয়া যায় না? জানলার বাইরে একটা নিঃসঙ্গ তারা দেখা যায়, বড় বেশি জল জল করছে। একটা সময় যেন তারাটা সরে গেল মনে হলো। কে যেন বলেছিল তারারা মাঝে মাঝে স্থান বদল করে। মানুষের জীবনের বিশেষ কোনো মুহূর্তেই দেখা যায় তারা সরে যাবার দৃশ্য। কি এর মানে? একসময় শুনতে পেল কান্নার শব্দ। বুলবুল ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সূর্য তার পিঠে হাত দিয়ে বলল, এ কি, কাঁদছ কেন? এই, তোমার কষ্ট হচ্ছে? বুলবুল বলল, ডাক্তার সাহেব কি বলেছে আমি জানি, আমি আর বাঁচব না। আরে তুমি বলছো কি? মোটেই ডাক্তার সাহেব এ কথা। আমার কাছে আর মিথ্যে কথা বলো না, আমি সব বুঝে গেছি। সূর্যর হাতটা আপনি গুটিয়ে এলো। মেয়েরা শুধু যে অনেক কিছু গোপন করতে পারে তাই নয়, অনেক গোপন খবরও জেনে যায় অনায়াসে। সূর্য হঠাৎ বিছানার উপর দাঁড়িয়ে বলল, তোমাকে আমি অত সহজে মরতে দেব ভেবেছ? না, তোমাকে আমি মরতে দেব না। বুলবুল তার সজল চোখ দুটি তুলে বলল, আমি তো আর বাঁচতে চাই না। সূর্য ক্রুদ্ধ স্বরে বলল, মরাও তো সোজা নাকি? আমি তোমাকে কিছুতেই মরতে দেব না। সূর্যের গলার আওয়াজে শিশুসুলভ দৃঢ়তা ছিল, যেন সে সত্যি মৃত্যুর সঙ্গে লড়াই করতে চায়। শুধু বুলবুলকে বাঁচাবার জন্যই নয়, মৃত্যুকে পর্যদস্ত করার স্পৃহাও তার মধ্যে জেগে ওঠে। মৃত্যুকে সে তো অনেকবার অনেক রূপে দেখেছে, তাই তার রাগ বেশি। বুলবুল আর কোনো কথা বলার বদলে কাঁদতে শুরু করে। যুক্তির বদলে কান্নাই তার পক্ষে প্রশস্ত মনে হয়, যদিও কান্না নিজেকে বাঁচাবার জন্য নয়,
নিজেকে ধ্বংস করার জন্য। বুলবুলের এ ধরনের যুক্তিবোধ সূর্যকে কিছুক্ষণের জন্য বিমূঢ় করে দেয়। তারপর সে বুলবুলের কাঁধ ঝাঁকিয়ে বলে, তুমি বলছো কি, তুমি মরতে চাও? বুলবুল তার কৃশ মুখখানি তুলে বলে, আমি আর কেন বাঁচতে চাইব বলো, আমার কি আছে? বুলবুল, আমি আছি, তুমি আমার কথা চিন্তা করছো না? বাঙালিয়া, আমি তোমার যোগ্য নই, আমি তোমাকে পেলাম না। তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, আমি আর কি চাইতে পারি? আমার মতন মেয়ে আর কি আশা করতে পারে? তোমার মতন একজন পুরুষ, এত যার রূপ, এত বড় যার হৃদয়, তাকে পাওয়া কি কম ভাগ্যের কথা? তবু আমার ভাগ্যে সইল না, আমার নসিবটাই খারাপ। আমার নিজের মা কিভাবে মারা গেছে তুমি জানো? ঠিক আমারই মতন। বুলবুল ছিপ, এমন কথা বলে না। আমার মা কিসে মারা গিয়েছিলেন তাও তুমি জানো না? তিনি আত্মহত্যা করেছিলেন। তা বলে আমিও কি আত্মহত্যা করব? বাঙালিয়া, তুমি কেন আত্মহত্যা করবে? তুমি আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাও। পাগলির মতন কথা বলো না। তোমার কি হয়েছে কি? হ্যাঁ, কিচ্ছু হয়নি। সূর্য তার পরদিন থেকে তোলপাড় কাণ্ড করতে থাকলো। ডাক্তার রাধা গোবিন্দ করের কাছে সে আর গেল না। তার বদলে সে অন্য 3 জন ডাক্তার ডেকে আনলো। সব রকম পরীক্ষা ও ফোঁড়াফুঁড়ি চলতে লাগলো। তখনও 5-এর দশকের গোড়ার দিকে যক্ষাকে রাজরোগ মনে করা হতো। এর মধ্যে একজন ডাক্তার আবার অভিমত দিয়ে ফেললেন যে বুলবুলের মোটেই টিবি হয়নি। এক্স-রে রিপোর্ট সত্ত্বেও তিনি দৃঢ় স্বরে তার মত ঘোষণা করতে লাগলেন। এই ডাক্তারটি যদিও ছিলেন MBBS, তবু ছিলেন জল চিকিৎসার ভক্ত। দিনের বিভিন্ন সময়ে নির্দিষ্ট পরিমাণে জল পান করিয়েই যে এক প্রকার চিকিৎসা পদ্ধতি আছে, তিনি তাই সুপারিশ করলেন। এবং আশ্চর্যের বিষয়, বুলবুলের কিছুটা উন্নতি হতে লাগলো। তার জ্বর ছেড়ে গেল, কাশির দমকেও আর কষ্ট পায় না। চিকিৎসার সময়ে প্রায় 1 মাস সূর্য একবারও বুলবুলের পাশ ছেড়ে নড়েনি। সূর্যর স্বাস্থ্য জ্ঞান আছে, সে জানে টিবি রোগীর পাশে ওরকম শুয়ে থাকা উচিত নয়, কিন্তু সে গ্রাহ্য করেনি। ওদিকে বুলবুলের স্বাস্থ্য জ্ঞান নেই, সে জানে না তার থুথু বা কাশি অন্য কেউ ছুঁলে কি হয়। তবু সে প্রত্যেকদিন সূর্যকে স্বনির্বন্ধ অনুরোধ করেছে যেন অন্য ঘরে চলে যায়। অন্য কোনো ঘর মানেই অন্য কোনো মেয়ের ঘর। এ বাড়িতে তো আর কোনো খালি জায়গা নেই। সে কথা বুঝেও বুলবুল সূর্যকে চলে যাবার জন্য জোর করে। সূর্যকে অন্য কোনো মেয়ের হাতে সঁপে দিতেও তার কোনো আপত্তি নেই এখন। প্রতি রাত্রে এই বিষয়ে 15-20 মিনিট কথা কাটাকাটি হয়ে এসেছিল একটা নৈমিত্তিক ব্যাপার। বুলবুল ঘুমিয়ে থাকার পরও সূর্য জেগে থেকেছে। তার ভিতরে সবসময় এই চাপা ভয়টা ছিল যে বুলবুল বুঝি যে কোনো সময়ে নিঃশব্দে মরে যাবে। সূর্য মৃত্যুর মুখোমুখি হতে চায়, সে কিছুতেই বুলবুলকে একা ছাড়বে না। কোনো কোনো দিন বুলবুলের বুকে খুব বেশি ব্যথা হলে সূর্য সেখানে হাত বুলিয়ে দিয়েছে। বুলবুল যখন অনেকটা ভালো হয়ে উঠছে, সেই সময়ে একদিন মাঝরাত্রে সূর্য একটা ব্যাপার দেখে স্তম্ভিত হয়ে গেল। সেদিন সূর্যের একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ বমির শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। সূর্য ধরফর করে উঠে দেখল বুলবুল বিছানায় নেই। বাথরুম অনেক দূরে, সেই জন্য ঘরের কোণে একটা বড় গামলা রাখা ছিল। বুলবুল সেখানে বসে আছে। সূর্য তার পাশে গিয়ে দাঁড়ালো। সে দেখল বুলবুল গলায় হাত দিয়ে ইচ্ছে করে বমি করছে, গল গল করে বেরুচ্ছে কাঁচা রক্ত। সূর্য কোমলভাবে বুলবুলের কাঁধে হাত দিয়ে বলল, কি হয়েছে বুলবুল, তোমার বুকে ব্যথা করছে? বুলবুল এক ঝটকায় সূর্যর হাত সরিয়ে দিয়ে বলল, ছোড় দো মুঝে। সূর্য অবাকভাবে চেয়ে রইল বুলবুলের চোখের দিকে। বুলবুলের দৃষ্টি উন্মাদিনীর মতন। সে চিৎকার করতে লাগলো, নিকাল যাও, তুম মেরা ঘর সে নিকাল যাও। বুলবুলের অসুখ পুরনো হয়ে গেছে, এখন আর তার আকস্মিক চিৎকার শুনলে অন্য ঘর থেকে মেয়েরা ছুটে আসে না। এ রাত্রিরেও কোনো কোনো ঘর থেকে ঘুঙুরের আওয়াজ ভেসে আসে। রক্ত মাংসের উল্লাসময় যে জীবন, তা অন্য কারোর দুঃখ নিয়ে মাথা ঘামায় না। দৈত্যের হাতের খেলনার মতন সূর্য জোর করে বুলবুলকে কোলে তুলে নিয়ে আসে। বুলবুল ছটফট করে।
সূর্যকে আঁচড়ে কামড়ে ব্যতিব্যস্ত করে দিতে চায়। সে সঙ্গে তার মুখ দিয়ে ফোয়ারার মতন বেরোয় অজস্র গালাগালি। এমনকি সূর্যকে সে রেন্ডিকা বাচ্চা বলতেও দ্বিধা করে না। আশ্চর্য, সে নিজে রেন্ডি, তার কাছেও রেন্ডির বাচ্চাই একটা চূড়ান্ত গালাগাল। পরপর কয়েকদিন বুলবুল সূর্যকে একেবারে ব্যতিব্যস্ত করে তোলে। সে কিছুতেই আর সূর্যর সঙ্গে থাকতে চায় না। তার ব্যবহারে খুব সহজেই বুঝতে পারা যায় যে সে আর নিজের ভাগ্যের সঙ্গে সূর্যকে জড়াতে চায় না। সে সূর্যকে মুক্তি দিতে চাইছে। বুলবুল তো আর সূর্যর গোয়ার তুমির পূর্ব পরিচয় পায়নি। দিন 10 বাদে বুলবুলের অবস্থা আবার হঠাৎ খুব খারাপ হয়ে পড়ে। জল চিকিৎসার সেই ডাক্তার খুঁটিনাটি ব্যাপারে ভুল ধরে সূর্যকে তিরস্কার করেন। অন্য ডাক্তাররা বলেন কাছাকাছির মধ্যে ডাক্তার রাধা গোবিন্দ কর ছাড়া অন্য কেউ আর বুলবুলকে বাঁচাতে পারবে না। সূর্য আবার রাধা গোবিন্দ করের কাছে গিয়ে কাকুতি মিনতি করে তাকে ডেকে এনেছিল। তিনি খিটখিটে মেজাজ নিয়ে আবার এলেন। বুলবুলের সঙ্গে একটিও কথা না বলে ভালো করে পরীক্ষা করলেন। তারপর সূর্যকে বাংলাতে জানালেন আর দিন 10 মধ্যে মেয়েটা এই পাপ জীবন থেকে মুক্তি পেয়ে যাবে। সূর্যের দিকে ফিরে তিনি জ্বলন্ত চোখে বললেন, তোমারও মুক্তি। ডাক্তার চলে যাবার পর সূর্যও জিজ্ঞেস করল, বুলবুল, তোমার কি ইচ্ছে করে? তুমি কিছু খেতে চাও? তুমি কোনো জিনিস চাও? বুলবুল আগের তুলনায় অস্বাভাবিক শান্ত হয়ে গেছে। সে তার শীর্ণ হাতটা বাড়িয়ে দিয়ে বলল, বাঙালিয়া, তুমি আমাকে ছেড়ে যেও না। মৃত্যুর বোধটি কি প্রগাঢ় তা বুলবুলকে দেখলে এখন বুঝতে পারা যায়। সব রকম অতৃপ্তি, ছটফটানি থেমে গেছে তার। সে নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। কয়েকদিন আগেও সে সূর্যকে তাড়িয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। এখন তার কথা শুনলে মনে হয় সকলে এসে মৃত্যুকে সম্মান করুক, ভয় পাবার কিছু নেই। সূর্য বুলবুলের উষ্ণ কপালে ওষ্ঠ ছুঁয়ে বলল, তোমাকে আমি কখনো ছেড়ে যাব না। আমার তো আর কোথাও যাবার জায়গা নেই। সূর্য একটু অন্যমনস্ক হতেই বুলবুল বিছানার ওপর উঠে দাঁড়ালো। টলটলে গায়ে একটু হেঁটে বলল, তুমি নাচ ভালোবাসো, আমি এখনো নাচতে পারি, দেখবে? সূর্য এক লাফে বুলবুলের কাছে সে তার কাঁধ চেপে ধরে ধমকে বলল, কি হচ্ছে কি? বুলবুল হাসতে হাসতে শরীর দোলাতে লাগলো। পরক্ষণেই সূর্যর বুকে মাথা গুঁজে কাঁদতে লাগলো হু হু করে। সব ব্যাপারটা অতি নাটকীয় মনে হয়, কিন্তু মৃত্যুর চেয়ে বড় আর কোনো নাটক নেই। কয়েকদিন বাদে বুলবুলের যখন কণ্ঠস্বর পর্যন্ত অত্যন্ত দুর্বল হয়ে এসেছে, সেই সময়ে সূর্যর একটা কথা মনে পড়ল। বুলবুল একসময় প্রায় বলতো সে কখনো সমুদ্র দেখেনি। গোয়ালিয়র ছেড়ে সে বাইরেই গিয়েছে খুব কম, তবু সে পাহাড় ও নদী দেখেছে, কিন্তু সমুদ্র দেখা তার হয়ে ওঠেনি। কয়েকবার সে সূর্যর কাছে আবদার করেছিল, বাঙালিয়া, আমাকে একবার সমুদ্র দেখাবে? সূর্যর মনে হলো জীবনটা শেষ হয়ে যাবার আগে বুলবুলের এই বাসনাটা অতৃপ্ত থাকে কেন। সে কানে কানে জিজ্ঞেস করল, বুলবুল, তুমি সমুদ্র দেখতে যাবে? বুলবুল চোখ অর্ধেক খুলে বলল, সেখানে তুমি আমার পাশে থাকবে তো? হ্যাঁ, আমি সব সময় তোমার পাশে থাকবো। আমি আর ভয় পাই না, কিন্তু বুকের মধ্যে বড্ড কষ্ট হয়। সেখানে আমার অসুখ কি কমবে? হোগো, আমার বড় কষ্ট, আমার কষ্টটা একটু কমিয়ে দাও না। এবার তোমার কষ্ট কমে যাবে। আমার বড্ড বাঁচতে ইচ্ছে করে। আমি জীবনে কি পেলাম? বড় কষ্ট, তুমি বুঝবে না। সত্যি সমুদ্র দেখতে পারবো তোমার পাশে দাঁড়িয়ে? নিশ্চয়ই, সমুদ্রের ধারে কারোর অসুখ থাকে না, সেজন্যই তো সমুদ্রের কাছে যাবার কথা বললাম। বুলবুলের মতো সামান্য মেয়ে তখন অসামান্য চোখে সূর্যের দিকে তাকায়। সূর্যের এই স্তোক বাক্য শুনে সে পৃথিবীর শ্রেষ্ঠতম দার্শনিকের চেয়েও গভীরভাবে একটা নিঃশ্বাস ফেলে। তারপর বলে, যদি আর একটা বছরও বাঁচতে পারতাম
আর একটা বছর বাঁচলে বুলবুলের কোন পরমার্থ সাধিত হতো তা সূর্যও জানে না। তবু সে তীব্রভাবে চিন্তা করতে লাগলো, মাত্র একটা বছর সে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারে না। তার নিজের জীবন থেকে অনেকগুলো বছর তো সে যে কোনো মুহূর্তেই দিয়ে দিতে রাজি আছে। ট্রেনে বুলবুলকে এই অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই ঠাকুর সাহেবের সহায়তায় সূর্য একটা মস্ত বড় স্টেশন ওয়াগন ভাড়া করল। বুলবুলকে সে বোম্বাইতে নিয়ে যাবে। গাড়ির ঝাঁকানিতে পাছে বুলবুলের কষ্ট হয়, তাই সূর্য তার মাথাটা কোলে নিয়ে বসে রইল। বুলবুল সূর্যর বাহু চেপে ধরে বারবার জিজ্ঞেস করতে লাগলো, সত্যি আমরা সমুদ্র দেখতে যাচ্ছি? সমুদ্র দেখার সম্ভাবনায় সে যেন ঠিক শিশুর মতন কৌতূহলী ও খুশি। গোয়ালিয়র শহর ছাড়বার আগেই বুলবুলের হেঁচকে উঠতে লাগলো এবং অসম্ভব বমি। সে এখন কথাও বলতে পারছে না, শুধু ফ্যাঁস ফ্যাঁসে গলায় মাঝে মাঝে বলতে লাগলো, পানি, একটু পানি দাও, বড্ড তেষ্টা। অল্পক্ষণের মধ্যেই সূর্য বুঝতে পারল বুলবুলকে হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। হাসপাতালের গেইটে পৌঁছে বুলবুলকে গাড়ি থেকে নামাতেও হলো না। একজন ডাক্তার সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি একটু উঁকি দিয়ে বললেন, এ তো মুর্দা হ্যায়। সূর্যর কোলে মাথা রেখে বুলবুল একটু আগেই মারা গেছে। সূর্য কাঁধ দুটো আড়ষ্ট করে অন্যদিকে মুখ ফেরালো। তার ঠোঁটে একটা তিক্ত হাসি ফুটে উঠেছে, যেন বুলবুলের মৃত্যুর জন্য নয়। বুলবুলকে শেষ পর্যন্ত সমুদ্র দেখানো গেল না বলেই সে হঠাৎ ক্রুদ্ধ হয়ে উঠেছে। অনেকদিন বাদে আমার বাবাকে খানিকটা উত্তেজিত এবং খুশি দেখা গেল। ব্যাপারটা আর কিছুই নয়, উনি আমার জন্য একটা চাকরি জোগাড় করে ফেলেছেন প্রায়। ইদানিং বাবা মা দুজনেই আমার ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত হয়ে পড়েছিলেন। সন্তানের জীবনের সুসামঞ্জস্য সম্পর্কে বাবা মায়ের তো চিন্তা থাকবেই। আমাদের মতন পরিবারের ছেলেরা লেখাপড়া শেষ করে চাকরিতে ঢোকে, তারপর চাকরি পাকা হলেই বিয়ে করে, ক্রমে সেও সংসারী হয়। আর একজন বাবা হয়ে গিয়ে আবার নিজের ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকে। কিন্তু আমার ব্যাপারে এটা ঠিক মিল ছিল না। আমার পড়াশুনো মাঝপথেই থেমে গেল। কিছুদিন কবিতা টবিতা লেখা, কিছুদিন রাজনীতি নিয়ে মেতে রইলাম। কোনোটাতেই বেশি দিন লেগে থাকতে পারি না। চাকরির ব্যাপারেও কোনো আগ্রহ নেই। দুটো একটা টিউশনই করি, বাড়ি থেকে হাত খরচ চাইতে হয় না, এই যা। বাবা আর মা ধরেই নিয়েছিলেন যে রেনুকে আমি বিয়ে করব, সেজন্যই আমাকে একটা চাকরি খুঁজতে হবে মরিয়া হয়ে। কিন্তু চাকরির জন্য কখনো আমি গা করিনি। এদিকে যখন বাবা মা শুনতে পেলেন যে রেনুর বিয়ের জন্য ওর মা চেষ্টা করছেন ইদানিং, তখন তারা রীতিমতন হতভম্ব হয়ে পড়লেন। আসলে বাবা মারা তাদের যুবক সন্তানদের সম্পর্কে খুবই কম জানেন। ইদানিং দেখতাম বাবা প্রত্যেকদিন সকালবেলা খবরের কাগজে চাকরি খালির বিজ্ঞাপনগুলি খুব মনোযোগ দিয়ে পড়তেন। সেরকম বিজ্ঞাপন অবশ্য ক্রমেই কমে আসছে। মাঝে মাঝে বাবা কোনো একটা বিজ্ঞাপনের পাশে লাল দাগ দিয়ে আমার পড়ার টেবিলের ওপর কাগজটা ফেলে রাখতেন, কিন্তু তা নিয়ে আমি কখনো কোনো উচ্চবাচ্য করিনি। আমার বাবা নিজে কখনো চাকরি জীবনে সার্থক হতে পারেননি। এখানে সেখানে টুকটাক কাজ করেছেন মাত্র। তবু শেষ জীবনে চাকরির ওপর তার অগাধ বিশ্বাস দেখা গেল। অবশ্য এর একটা কারণও ছিল। দারিদ্র্যের ছায়া আস্তে আস্তে ঘনিয়ে আসছিল এ সংসারে। আমরা পরের বাড়িতে থাকি। বাবার এখন নিজস্ব আর কোনো আয় নেই। একতলার দুটি ঘর ভাড়া দেওয়া হয়েছে এবং সেই টাকা খরচ হচ্ছে আমাদের সংসারে। যদিও আইনত সে টাকা সূর্যদার প্রাপ্য। সূর্যদার পাত্তা নেই বহুদিন। ওই ঘর দুখানা ভাড়া দেবার কথাও সে জানে না। আমার বাবার এই পরভৃতিক জীবনে সবসময় শঙ্কা লেগেই থাকে। প্রতিদিনই মনে হয় আগামীকাল একটা সাংঘাতিক কিছু বিপদ ঘটবে। শেষ জীবনটাই বা কিভাবে কাটবে? সূর্য বাইরে কোথাও থেকে নিয়মিত ব্যাংক থেকে টাকা তুলে নেয়। সেভাবেই যদি বাইরে থেকে হঠাৎ বিক্রি করে দেয় বাড়িটা, তখন কি পথে বসতে হবে? কাঁটার মতন এই চিন্তাটা বাবাকে সবসময় বিদ্ধ করে। আমার হিসেবটা ছিল অন্যরকম। সূর্যদার কোনোদিন ফিরবে কি ফিরবে না তার ঠিক নেই। যদি কখনো ফেরেও বাবা মাকে কখনো এ বাড়ির আশ্রয়চ্যুত করবে না।
কারণ বড়বাবু নিজে আমার বাবা মাকে ডেকে এনেছিলেন। সুতরাং বাবা মায়ের থাকার জায়গার জন্য কোনো চিন্তা নেই। আর কিসের চিন্তা? বড়বাবু বাবার নামেও কিছু টাকা রেখে গিয়েছিলেন উইলে। ঠিক কত আমি জানি না, 7,000 বা 10,000। এছাড়া বাবার একটা ইন্স্যুরেন্স ও মায়ের কিছু গয়না আছে। ও দিয়ে ওদের বাকি জীবনটা চলে যাবে। দিদি বিয়ের পর এখন বেশ ভালোই আছে। পরপর 2টি সন্তান হবার পর মাথার গোলমাল একেবারে সেরে গেছে। বাকি রইলাম আমি। আমি পৃথিবীর ভিড়ে মিশে যাব, আমার জন্য কারুকে ভাবতে হবে না। তাছাড়া আমি তো এই দেশে থাকছিই না। বাবা নিজেই একটা চাকরির দরখাস্ত টাইপ করে এনে আমাকে বললেন, সই করে রাখ, সার্টিফিকেটগুলো গুছিয়ে রাখিস। সন্ধেবেলা তোকে নিকুঞ্জবাবুর বাড়িতে নিয়ে যাব। নিকুঞ্জবাবুকে? বাবা বললেন, দাদার বাড়িতে পূর্ণবাবু বলে একজন লোক কাজ করত, তার কথা তোর মনে আছে? সে পূর্ণবাবুই নিকুঞ্জবাবুর সন্ধান দিলেন। পূর্ণবাবুর ছেলের চাকরি তো ওই করে দিয়েছে। নিকুঞ্জবাবুর হাত দিয়ে অনেক ছেলের চাকরি হয়েছে রেল কোম্পানিতে। রেল এখন আর কোম্পানির নেই, সরকারের। তবু সে কথা পুরনো লোকদের মনে থাকে না। রেলের চাকরি এখন নাকি দারুণ লাভজনক। বাবা যে চাকরির সন্ধান এনেছেন সেটা কেরানিগিরি, কিন্তু উপরি আছে। তাছাড়া আরও কত সুবিধে। বাবার মুখের ওপর কিছু না বললেও মাকে গিয়ে আমি সঙ্গে সঙ্গে বললাম, বাবা এসব কি শুরু করেছেন মা? এ চাকরি আমি কিছুতেই করব না। মা শুনে একেবারে আঁতকে উঠলেন। করবি না মানে? আজকাল কেউ মাথা খুঁড়েও চাকরি পায় না। আর এমন সোনার চাকরি তুই। সোনার চাকরি না ছাই। একটা কেরানিগিরি কি আমি নিজে চেষ্টা করলেও জোগাড় করতে পারতাম না? পারলি কোথায়? এতদিন তো দেখলাম। আমি কেরানিগিরি করতে চাই না। কেরানিগিরি আবার কি? 157 টাকা মাইনে হলেও নিকুঞ্জবাবু বলেছেন মাস গেলে 700-800 টাকা হাতে আসে। এটা চাকরি না চুরির ব্যবসা? বাজে কথা বলিস না, আজকাল সবাই এই করে। তাছাড়া রেলের পাস পাবি, মা বাবার জন্যেও পাস দেয়। কোথাও তো কখনো বেড়াতে যাইনি। কত কালের ইচ্ছে একবার হরিদ্বার ঘুরে আসব। মা, আমি তোমাকে একদিন না একদিন ঠিক হরিদ্বার ঘুরিয়ে নিয়ে আসব, কিন্তু তুমি আমাকে এ চাকরি করতে বলো না। মা আর কথা না বলে কাঁদতে বসলেন। কান্নার কাছে আর কোনো যুক্তি নেই। মায়ের কান্নার সময় যত রাজ্যের পুরনো কথা মনে পড়ে। কেন তার এই পরিবারে বিয়ে হয়েছিল এই আফসোস থেকে শুরু করে কেন তার আজও মরণ হলো না, এইখানে এসে থামে। আমি চুপ করে বসে রইলাম। কান্নার মধ্য দিয়ে মা এই কথাও জানালেন যে আমি যদি বাবার সঙ্গে নিকুঞ্জবাবুর কাছে না যাই তাহলে বাবা ভীষণ দুঃখ পাবেন মনে। একই তো তার শরীর আর মন দিন দিন ভেঙে যাচ্ছে। তাছাড়া নিকুঞ্জবাবুকে 1,000 টাকা ঘুষ দিতে হবে। কত কষ্ট করে সে টাকা জোগাড় করেছেন। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা 2টি ব্যাপারে বাঁধা পড়ে যায়। এইসব পরিবারের মেয়েরা যতই প্রগতিশীলা হোক, বিয়ের সম্বন্ধের সময় মেয়ে দেখার আসরে তাকে হাজিরা দিতেই হয়। তার কোনো আপত্তি টেকে না। বরপক্ষের লোকের সামনে তাকে একবার না একবার সংসেজে দাঁড়াতেই হবে, না হলে তার মা বাবা যে মনে দুঃখ পাবেন। ছেলেদের ব্যাপারেও তাই। বাবা যদি নিজ থেকে কারুকে ধরাধরি করে ছেলের জন্য চাকরির ব্যবস্থা করেন, ছেলেকে সেখানে একবার অন্তত যেতেই হবে, না হলে মা বাবার মনে দুঃখ দেওয়া হয়। মায়ের কান্না থামাবার জন্য আমাকে রাজি হতেই হলো। নিকুঞ্জবাবু নামক লোকটিকে একবার অন্তত চোখে দেখবার লোভও আমি সামলাতে পারলাম না। লোকটি 1,000 টাকা ঘুষ চায় চাকরি করে দেবার জন্য। গল্পে টল্পে এইসব লোকের কথা পড়েছি, কিন্তু সত্যি সত্যি কি এরকম কেউ থাকে? এরা কিরকম মানুষ? 22-23 বছর বয়সেও ন্যায় নীতি সততার উপর অগাধ বিশ্বাস থাকে। কোনো মানুষকেই কিছুতেই ঠিক অসৎ বলে মানতে ইচ্ছে করে না। নিকুঞ্জবাবুর বাড়ি বন্ডেল রোড দিয়ে গিয়ে একবারে রেল লাইনের ধারে। বাড়িটি দোতলা এবং নতুন। ইনিও রেলের কেরানি, নতুন বাড়ি বানিয়েছেন। সে বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে বাবা আমাকে সপ্তমবারের মতন মনে করিয়ে দিলেন যে নিকুঞ্জবাবুকে দেখা মাত্রই আমি যেন প্রণাম করি, কারণ উনি ব্রাহ্মণ।
বড়বাবুর প্রভাবে বাবা একসময় অনেকখানি সংস্কারমুক্ত হয়েছিলেন। এখন বার্ধক্যের দুর্বলতায় আবার সব মিলিয়ে যাচ্ছে। নিকুঞ্জবাবু ঘরে ঢুকেই বললেন, এ হে হে, আপনারা বড় দেরি করে ফেললেন। 6:30টার সময় আপনাকে আসতে বলেছিলাম। বাবার মুখটা ম্লান হয়ে গেল। তখন 7:10 বাবা শুকনো গলায় বললেন, এদিককার বাস এত দেরি করে আসে, তার উপর আবার জ্যাম। একটু আগেই আরেকজন এসেছিল, তার একেবারে কান্নাকাটি করার মতন অবস্থা। কিন্তু আমাকে কথা দিয়েছিলেন। ঘরে সোফা সেট ছিল, কিন্তু নিকুঞ্জবাবু আমাদের বসতে বলেননি। মানুষটি বেঁটে ও রোগা, খুব ছোটখাটো চেহারা। শরীরের তুলনায় মুখখানা আরও ছোট্ট মনে হয়। আমি ওর মুখখানা তন্ন তন্ন করে দেখতে চাইছিলাম, কিন্তু উনি কারুর চোখের দিকে সোজাসুজি তাকাতে পারেন না। এসব মানুষ রাস্তায় ঘাটে খুবই অকিঞ্চিতকর, ভিড়ের মধ্যে নগণ্য। পৃথিবীতে এদের ভূমিকা সম্পর্কেই সংশয় জাগে। সেজন্যই এরা নানা রকম ষড়যন্ত্র প্যাঁচ কষে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠিত করে। আমার বাবার মতো একজন মানুষকে কৃপা প্রার্থী করতে পেরেছেন তো? বাবা আমার দিকে বারবার চোখের ইশারা করছিলেন ওকে প্রণাম করার জন্য। আমি বাবার দিকে আর না তাকিয়ে একটা সোফায় বসলাম। তখন নিকুঞ্জবাবু বাবাকে বললেন, হ্যাঁ, দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। বাবা বিগলিতভাবে বললেন, আপনি আমার ছেলেকে দেখতে চেয়েছিলেন, এই যে আমার ছেলে। নিকুঞ্জবাবু আমার দিকে তাকালেন না, কিংবা উনি আমাকে আগেই দেখে নিয়েছেন। বাবাকে বললেন, আপনাকে কথা দিয়েছিলাম ঠিকই, কিন্তু একটু আগে আরেকজন এসে পড়ল। সে আবার আমার ভাইয়ের বন্ধুর ছেলে। এমন কান্নাকাটি করতে লাগলো। বাবা বোধহয় চিন্তা করতে লাগলেন তিনিও কান্নাকাটি করবেন কিনা। একটু ধরা ধরা গলায় বললেন, আমি অনেক আশা করে এসেছিলাম। তা তো ঠিক, কিন্তু একটা মাত্র পোস্ট খালি আছে, সেই কথাই তো চিন্তা করছি। পূর্ণবাবু আমাকে বলেছিলেন, আপনি ইচ্ছে করলে ঠিকই পারেন। দরখাস্ত সবই নিয়ে এসেছি। বাদল, বার কর না। আমি চুপ করে বসে রইলাম। নিকুঞ্জবাবু এবার আমার দিকে এক পলক তাকালেন, তারপর বাবাকে আবার জিজ্ঞেস করলেন, ছেলের বিয়ে দিয়েছেন? আগে না, একটা চাকরি বাকরি না জুটলে। আপনার তো একটিই ছেলে, বিয়ে দেবেন না? আমার হাতে ভালো সম্বন্ধ আছে। নিকুঞ্জবাবুর কথার মধ্যে কোনো রকম ভদ্রতা সভ্যতার সম্পর্ক নেই। নিছক চাঁচা ছোলা কাজের কথা ছাড়া আর কোনো কথাই উনি জানেন না। পৃথিবীতে আছে এরকম এক ধরনের মানুষ, যারা চাকরি বা ব্যবসা, বাড়ি বানানো, ছেলেমেয়ের বিয়ে দেওয়া ছাড়া আর কিছুই জানে না। বাবা বুঝতে পেরেছিলেন যে আমার সামনে ওই বিয়ের প্রসঙ্গটা তোলা একেবারেই ঠিক হয়নি। সেজন্যই তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টে ফেললেন এবং বললেন, আপনার বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করবেন শুনেছিলাম, পূর্ণবাবু বলছিলেন। হ্যাঁ, মন্দির মানে কি, 3 তলায় একটা ঠাকুর ঘর করে রাধা মাধবের প্রতিষ্ঠা করব। আমাদের বংশের বিগ্রহ এখন পড়ে আছে আমার ছোট কাকার কাছে। বাড়িটার দোতলা তুলতেই সব পয়সা খরচ হয়ে গেল। তাই লোকের কাছে চেয়ে চিনতে যদি জোগাড় করে ঠাকুর ঘরটা তুলতে পারি, একটা ভালো কাজ তো, লোকে দেয়ও। তা তো বটেই। ঠাকুর প্রতিষ্ঠা করবেন, এরকম একটা ভালো কাজ উপলক্ষে সবাই যথাসাধ্য দেবে। কেউ কেউ দিচ্ছে, আমিও এনেছিলাম 1000 খানেক। নিকুঞ্জবাবু এবার একটু উৎসাহিত হয়ে উঠলেন মনে হলো। আমার দিকে আবার এক পলক তাকিয়ে বললেন, তা আপনার শুভেচ্ছায় যদি ঠাকুরের একটা জায়গা হয়, শুনুন, আপনার ছেলের চাকরি হয়তো হয়ে যাবে, তারপর ছেলের বিয়ে দেবেন। বিয়ের কথা তো এখনো কিছু ভাবিনি। ভাবুন, এখন থেকেই ভাবুন। বাবার জন্য আমার কষ্ট হতে লাগলো। বাবা খুবই অসহায় অবস্থায় পড়েছেন। এ লোকটিকে আমার সামনেই ঘুষ দিতে যে তিনি মরমে মরে যাচ্ছেন, তাতে কোনো সন্দেহ নেই। এদিকে বাবা কিংবা মা ঘুণাক্ষরেও জানে না যে আমার বাইরে চলে যাবার ব্যাপারে অনেকখানি ঠিকঠাক হয়ে গেছে, পাসপোর্ট পর্যন্ত তৈরি। নিকুঞ্জবাবু বললেন, ঠিক আছে,
কাল ঠিক 10টায় ছেলেকে নিয়ে আসুন অফিসে, ঠিক কাঁটায় কাঁটায় 10টায়। আমিরি সাহেবের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আর একটা কথা, আপনিও বামুন, আমিও বামুন। আমিরি সাহেবকে বলবো এ ছেলেটি আমার ভাইপো, ভেরি নিডি, চাকরি না হলেই নয়। আমিরি সাহেব যখন কিছু জিজ্ঞেস করবেন তখন আপনার ছেলে যেন আমার ভাইপো হিসেবেই পরিচয় দেয়। ভাইপোর ইংরেজি জানো তো? সেই মুহূর্তে আমি কি করছিলাম তা জানতে পারলে নিকুঞ্জবাবু আঁতকে উঠতেন। সোফার পাশেই জানলার বেদিতে আমি একটা ব্লেড পড়ে থাকতে দেখেছিলাম। সেখানে কে এবং কেন ওই ব্লেডটা ফেলে রেখেছে আমি তা জানি না, কিন্তু ওটা দেখি আমার কল্পনা শক্তি বেড়ে যায়। ব্লেডটা একসময় চলে এসেছে আমার হাতে। সম্প্রতি আমি ব্লেডটা দিয়ে ফালা ফালা করে চিরে দিচ্ছিলাম নিকুঞ্জবাবুর সোফার গদি। তবু আমার রাগ কমছিল না। আমি মনে মনে ঠিক করে রাখলাম, ঘুষের টাকায় নিকুঞ্জবাবুর 3 তলায় ঠাকুর ঘর যেদিন উঠবে সেদিন যে কোনো উপায়ে এসে আমি লাথি মেরে ওই ঠাকুরকে উল্টে ফেলে দিয়ে যাব। ও বাড়ি থেকে বেরিয়ে এসে বাস স্টপে দাঁড়িয়ে বাবা আমাকে উৎসাহের সঙ্গে বললেন, চাকরিটা শেষ পর্যন্ত হয়ে যাবে মনে হচ্ছে না রে? কাল সকালে যখন যেতে বললেন, আমি নিরস গলায় বাবাকে প্রশ্ন করলাম, আপনি টাকাটা ওকে দিয়ে দেননি তো? না, কেন? কাল সকালে আমি যাব না। যাবি না? কি বলছিস কি? যাবি না মানে? না, এ চাকরি আমি করব না। বাবার সঙ্গে আমি কোনো দিন ঝগড়া করিনি, মুখে মুখে তর্কও করিনি, সেই প্রথম। আমার বাবা পৃথিবীর সব মানুষকে যেমন ভয় পায় সেরকম আমাকেও ভয় পান। আমার শান্ত বিদ্রোহ দেখে তিনি রেগে উঠলেন না, স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন শুধু। তারপর আস্তে আস্তে বললেন, তাহলে আমাকে এত দূর নিয়ে এলি কেন? আমি কোনো উত্তর দিলাম না। বাস এসে গেছে। আমি হাত দেখিয়ে বাস থামালাম। বাবা উঠে পড়ার পর আমি বললাম, আপনি যান, আমি একটু পরে যাচ্ছি। বাস ছেড়ে দিয়েছে বলে বাবা আর নামতে পারলেন না। অনেকক্ষণ পর্যন্ত আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইলেন। আমার ইচ্ছে করছিল আবার নিকুঞ্জবাবুর বাড়িতে ফিরে যেতে। আমার শরীর রাগে জ্বলছিল, কিন্তু আমার রাগ বেশি হলেও মারামারি করার অভ্যেস নেই আমার। আমি হঠাৎ অন্ধের মতন ছুটে গিয়ে কারুকে আঘাত করতে পারি না। একা একা নিকুঞ্জবাবুর বাড়িতে ফিরে গিয়ে আমি কি বলবো? অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলাম সেখানে। বাড়ি ফিরে গিয়ে আবার মায়ের কান্নাকাটির সম্মুখীন হওয়ার ইচ্ছেও আমার নেই। সমস্ত পৃথিবীর ওপর ঘৃণা বোধ হচ্ছে। টোটো করে বহুক্ষণ ঘুরলাম রাস্তায় রাস্তায়, যেন আমি শেষবার কলকাতা শহরটাকে দেখে নিচ্ছি। তোমাকে ছেড়ে চলে যাব, তোমাকে ছেড়ে চলে যাব আমি। আমি আর এখানে থাকবো না। আমার কথা কেউ মনেও রাখবে না। হাজরার মোড়ে এসে একজন মহিলাকে দূর থেকে দেখে বুকের মধ্যে আমার ধক করে উঠল। মহিলার হাতে 2-3টে জামা কাপড়ের প্যাকেট। কোনো রকমে হাত তুলে ট্যাক্সি থামাবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। দীপ্তিদি না? হ্যাঁ, দীপ্তিদিই তো। দ্রুত এগিয়ে গেলাম সেদিকে। দীপ্তিদিকে দেখে আমার বুক কেঁপে উঠবার কারণ কি জানি না, তবু কীরকম যেন একটা দুঃখ মুচড়ে মুচড়ে উঠতে লাগলো। দীপ্তিদি যেন আমার অনেক দুর্ভাগ্যের জন্য দায়ী। আমার তো না, সূর্যদার। অথচ মনে হয় যেন আমারও। দীপ্তিদি সেই রকম আগেকার মতন সুন্দর আছেন। বয়স বাড়লেও এক একজন নারীর রূপ অম্লান থাকে। খুব সাধারণ সাজগোজেও কি অপরূপ লাবণ্যময় দেখাচ্ছে দীপ্তিদিকে। দীপ্তিদির পা দুখানাও সুন্দর, বারবার তাকাতে ইচ্ছে করে। দীপ্তিদি! আরে বাদলরা, কি খবর তোমার? আপনি কলকাতায় কবে এলেন? আপনি তো জলপাইগুড়িতে থাকতেন। কয়েক মাস ধরে কলকাতাতেই আবার চলে এসেছি। সেই বাড়িতেই আছেন? আপনার হাতে এতগুলো প্যাকেট দিন না, আমি ধরছি, পৌঁছে দিচ্ছি আপনার বাড়িতে। না বাদল, আমি সে বাড়িতে থাকি না, তোমাকে পৌঁছে দিতে হবে না। আমি ট্যাক্সি নেব। আমি এখন থাকি বালিগঞ্জ প্লেসে। একদিন এসো আমার বাড়িতে। ট্যাক্সি ডেকে দেবো আমি? এই সময় আরেকজন লোক এসে দীপ্তিদির হাত থেকে একটা বিস্কুটের টিন নিয়ে বললেন, এটা ধরো। ট্যাক্সি পেলে না এখনো? ট্যাক্সি দাঁড় করাও, আমি আসছি, আরেকটা জিনিস বাকি আছে।
লোকটাকে আমি চিনতে পেরেছি। ইলেকশনের দিন দেখেছিলাম। সে শঙ্কর বোস। একসময় সূর্যদাদের দলে ছিলেন, এখন কংগ্রেসের বড় ওয়ার্কার। ইলেকশনের সময় খুব নাম করেছেন। শুনেছি কাশীপুরের বাই ইলেকশনে উনি নিজেই এবার দাঁড়াবেন। জিতলে নির্ঘাত মন্ত্রী হবেন, এরকম জোর গুজব আছে। দীপ্তিদীপ শঙ্কর বোসের সঙ্গে যাবেন। আমি দৌড়দৌড়ি করে একটা ট্যাক্সি দাঁড় করালাম। দীপ্তিদি জিনিসপত্র নিয়ে তার মধ্যে উঠে বসে বললেন, তুমি কোন দিকে যাবে বাদল? আমি তোমাকে নামিয়ে দিতে পারি। না, আমি অন্য দিকে যাচ্ছি। ট্যাক্সির পাশ থেকে আমি সরে এসেছিলাম। আবার ফিরে গিয়ে জিজ্ঞেস করলাম, দীপ্তিদীপ, আপনি সূর্যদার কোনো খবর জানেন? দীপ্তিদি ভারী নরমভাবে তাকালেন আমার দিকে। তারপর আস্তে আস্তে বললেন, আমিও তোমাকে সেই কথাটাই জিজ্ঞেস করব ভাবছিলাম। কেন, সূর্য কলকাতায় নেই বুঝি? না, সূর্যদা তো অনেকদিন কলকাতায় নেই। কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন। চিঠিও লেখেন না। আপনাকে চিঠি লেখেননি? না, আমাকে লিখবে কেন? দীপ্তিদি আর কোনো কথা না বলে মুখটা নিচু করলেন। দীপ্তিদি আমাকে ছেলে মানুষ ভাবেন, তাই আমার কাছে কিছু বলবেন না। উনি যেন সূর্যদাকে ভুলেই গেছেন এই রকম ভাব দেখালেন, অথচ আমি তো সব জানি। এই সময় শঙ্কর বোস এসে গেলেন। আমার দিকে এক পলক তাকালেন, চিনতে পারলেন না। আমি সরে দাঁড়ালাম। আর কোনো কথা হলো না। ট্যাক্সি ছেড়ে দিল।